ওয়েলকাম টু জয়ন্ত স্যার ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 6-এর গণিত বই থেকে 208 নম্বর পেজের নিজে করি 18.1-এর অঙ্কগুলো করে দিচ্ছি। এখানে বলছে 108, 64, 162 ও 81 সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। আচ্ছা, এই সংখ্যাগুলো পূর্ণবর্গ কিনা দেখতে হবে। যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। দেখো, সবার আগে আমরা দেখে নেব যে এই 108 সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। দেখো, একটা সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা দেখার জন্য কি করতে হবে আমাদেরকে? 108 সমান এখানে লিখতে হবে যে, দেখো 108-এর এখানে লসাগু করে নাও। প্রথমে 2 দিয়ে যাবে, 2 5-এ 10, 2 4-এ 8, আবার 2 দিয়ে যাবে, 2 27 হয়ে গেল 54। এরপরে দেখো কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 9-এ 27, তারপরে আবার যাবে 3 দিয়ে, 3 3-এ 9। তাহলে আমরা করতে পারি 108 সমান 108-এর উৎপাদকগুলো কি হলো? দুটো 2 হয়েছে, মানে 2 গুণ 2, আর এখানে 3টে 3 হয়েছে, একটা দুটো 3টে, তাই তো? তাহলে দুটো 2 মানে 2-এর স্কোয়ার লিখতে পারি, আর এই দুটো 3-এর জন্য 3-এর স্কোয়ার, কিন্তু আরেকটা 3 এক্সট্রা রয়ে গেছে, সেটা এখানে লিখে দিলাম। এইবার কি করব? দেখো, যেহেতু এখানে 3 একটা এক্সট্রা রয়ে গেছে, তাই এখানে 108 সংখ্যাটি আর বর্গমূল করা যাবে না। অর্থাৎ আমরা লিখতে পারি 108 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, এইবার এর সঙ্গে বলেছে যে একে পূর্ণবর্গ করতে গেলে কোন সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করতে পারবো, শূন্য ছাড়া বলেছে। দেখো, আমরা যদি এখানে আছে কি যে 2-এর স্কোয়ার আছে, 3-এর স্কোয়ার আছে, আর 3 আছে, এই যে দেখো, এই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে? 3 দিয়ে গুণ করে দিলে 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, আর এখানে দুটো 3-এর জন্য 3-এর স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ 108 পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। আবার দেখো, এই যে 2-এর স্কোয়ার আছে, 2-এর স্কোয়ার আছে, 3-এর স্কোয়ার আছে, আর একটা 3 আছে, এই সংখ্যাটাকে লিখলাম, এই যে উৎপাদকগুলোকে। একে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হচ্ছে? 3 3 কেটে যাচ্ছে, দেখো এটা থেকে যাচ্ছে, মানে 2-এর স্কোয়ার 3-এর স্কোয়ার থেকে যাচ্ছে, অর্থাৎ বর্গমূল করতে পারছি। তার মানে আমরা লিখতে পারি এখানে 108কে 3 দিয়ে গুণ বা ভাগ করলে, যেটাই করি, গুণ করলেও 3 দিয়ে আমরা সেটা পূর্ণবর্গ হবে, আবার ভাগ করলেও হবে। ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইভাবে লিখে দেবে তোমরা। আচ্ছা, এইবার দেখো আর একটা সংখ্যা বলেছে 64। এবার 64 সংখ্যাটা পূর্ণবর্গ কিনা দেখতে হবে। 64, আচ্ছা 64 সমান কি লিখবো? এই একইভাবে 64-এর তোমরা লসাগু করে নাও। দেখো, খুব সুন্দরভাবে সহজে বলে দিচ্ছি। 2 দিয়ে যাবে 2 32 64, আবার 2 দিয়ে যাবে 2 16 32, আবার 2 দিয়ে যাবে 2 8-এ 16, আবার 2 দিয়ে যাবে 2 4-এ 8, আবার 2 দিয়ে যাবে 2 2-এ 4 হলো। তাহলে দেখো, একটা দুটো 3টে 4টে 5টা 6টা 2 হচ্ছে। আমরা এখানে লিখবো কি? 64 সমান একটা দুটো 3টে 4টে 5টা 6টা 2 লিখে দিলাম। তো এইগুলো হচ্ছে 64-এর উৎপাদক। 6টা 2 গুণ করলেই আমরা 64 পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে দেখো, এই দুটো 2-এর জন্য আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার। খুব আস্তে আস্তে করাচ্ছি, ভালো করে দেখো, তোমরা নিজেরাই শিখে যাবে। এই দুটো 2-এর জন্য আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার, আর এই দুটো 2-এর জন্য আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো, এদের বর্গমূল আমরা করতে পারবো, তাই তো? সব কটার মাথায় স্কোয়ার হয়েছে। অতএব আমরা লিখতে পারি যে, অতএব 64 সংখ্যাটি এটা পূর্ণবর্গ সংখ্যা, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে, সেহেতু আমাদের কোনো সংখ্যা দিয়ে একে গুণও করতে হবে না, আবার ভাগও করতে হবে না। এরপরে আসছি 162।
দেখো 162 সংখ্যাটাকে কিভাবে করব, একই রকমভাবে 162 এর লসাগু করে নাও। দেখো শেষে যদি দেখো 2 আছে তাহলে অবশ্যই জানবে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা 2 8 16, 2 1 2, আবার এটা 3 দিয়ে যাবে, 3 27 হয় 81, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। তোমরা ভাগ করে করে দেখে নেবে। আচ্ছা তাহলে হলো দেখো একটা 2 আর একটা দুটো তিনটে চারটে 3, একটা 2 আর একটা দুটো তিনটে চারটে 3, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এখানে 2, এই দুটো 3-এর জন্য আমরা কি লিখব, 3-এর স্কোয়ার দিয়ে দেব। আবার এই দুটো 3-এর জন্য আমরা কি দেব, 3-এর স্কোয়ার দিয়ে দেব। তাহলে দেখো এই সংখ্যাটা 162 এর উৎপাদকগুলো কেমনভাবে হয়েছে দেখো, 3 আর 3-এর স্কোয়ার হয়েছে ঠিক আছে, কিন্তু 2-এর দেখো স্কোয়ার হয়নি। তাহলে 162 পূর্ণবর্গ সংখ্যা হবে কি, এখানে লিখবে 162 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এইবার পূর্ণবর্গ সংখ্যা যেগুলোই নয় সেগুলোকেই আমাদেরকে কি করতে হবে, কত দিয়ে গুণ বা ভাগ করলে সেটা পূর্ণবর্গ হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তো দেখো এখানে আগের মতোই করব, 2 আছে, 3-এর স্কোয়ার আছে, আর 3-এর স্কোয়ার আছে। এটাকে যদি আমরা আর একটা 2 দিয়ে গুণ করে দিই দেখো, তাহলে কি হচ্ছে, আর একটা 2 দিয়ে গুণ করে দিলেই এই দেখো দুটো 2 হয়ে গেছে এখানেতে, তার মানে হয়ে যাচ্ছে 2-এর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর 3-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 3-এর স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে 162টা। আবার যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই দেখো, যে এই যে ছিল আমার কি 2 3-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, 2 গুণ 3-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার ছিল, তাই তো? এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই দেখো, তাহলে 2 2 কেটে যাচ্ছে, কি থেকে যাচ্ছে দেখো, স্কোয়ার দুটোতেই থেকে গেল, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তাহলে কি করতে হবে, অতএব 162 সংখ্যাটিকে 2 দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখে দেব, ব্যাস হয়ে গেল। এরপরের সংখ্যা কত আছে, 162-র পরে আছে দেখো 81 আছে। তাহলে এবার দেখবো আমরা 81 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কি না। তাহলে এই যে 81 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, দেখো অঙ্কগুলো এগুলোর মধ্যে একটা তোমাদের পরীক্ষাতে আসবেই, হ্যাঁ, ভালো করে করবে। তো 81-কে আমরা আগের মতোই লসাগু করব, আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারছো। 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে দেখো 3 27 81 হয়, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। দেখো একটা দুটো তিনটে চারটে 3 হয়েছে, তাহলে আমরা এখানে লিখে দেব একটা দুটো তিনটে আর চারটে 3 হয়ে গেল। তাহলে দুটো 3-এর জন্য 3-এর স্কোয়ার, আবার এই দুটো 3-এর জন্য কি হবে, 3-এর স্কোয়ার, অর্থাৎ দেখো দুটো সংখ্যার মাথাতেই স্কোয়ার আছে, তার মানে 81 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব 81 সংখ্যাটি আমরা লিখতে পারি পূর্ণবর্গ সংখ্যা। কত সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারলাম আমরা। এরপরে দেখো আছে কত অঙ্কটা, এরপরে আছে 1.2 এর অঙ্কটা দেখো কি বলেছে, এটা আবার আরও ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে তোমাদের। 1.2 এর অঙ্কগুলো, 1.2 বলছে যে এই যে দেখো 7 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। আচ্ছা সবার আগে 7 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখে নাও। দেখো 7 আমরা দেখব যে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। দেখো 7 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আগের মতোই 7-এর লসাগু করে দেখে নাও। দেখো 7 ছাড়া অন্য কিছু সংখ্যা দিয়ে যায় না, তাহলে 7 আর 1 হচ্ছে, তাহলে উৎপাদক হলো 7 গুণ 1।
এইবার দেখো 7 সংখ্যাটা এখানে কোনো স্কোয়ার আছে? নেই। তাহলে 7 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব লিখলাম আমরা 7 পূর্ণবর্গ সংখ্যা নয় লিখলাম। এইবার আমাদেরকে বলেছে যেটা যে 7কে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। আচ্ছা, তাহলে 7কে কি দিয়ে ভাগ করব তাই তো? দেখো যে 7 সমান সমান আমরা দেখলাম 7 গুণ 1। দেখো একে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই তাহলে 7 7 কেটে যাচ্ছে, কি থাকছে? 1 পড়ে থাকছে। এবার এই 1-এর বর্গমূল করা যাচ্ছে কিনা দেখো। 1 সমান আমরা লিখতে পারি 1 গুণ 1, 1 1 1, তার মানে আমরা লিখতে পারি 1-এর স্কোয়ার, অর্থাৎ 1-এর বর্গমূল মানে √1 মানে 1-এর বর্গমূল সমান এই যে √1-এর স্কোয়ার মানে শুধু একটা 1 হয়ে গেল। তাহলে বর্গমূল করা গেল, অর্থাৎ কি করলাম আমরা? 7 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে লিখে দেবে অতএব 7 দিয়ে ভাগ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইবার বলেছে এর সঙ্গে যে আবার তার সঙ্গে বলেছে কি না 7কে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 7 আছে তো, এই 7-এর সঙ্গে যদি আমরা আর একটা 7 গুণ করে দিই তাহলে কত হচ্ছে? 7-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার হচ্ছে 7-এর স্কোয়ার, তার মানে বর্গমূল হচ্ছে। হ্যাঁ, 7-এর স্কোয়ার মানে একটা, এর 7-এর স্কোয়ারের যদি বর্গমূল করি আমরা তাহলে কি হচ্ছে? একটা 7 হয়ে যাবে বর্গমূল। অর্থাৎ এখানে লিখব অতএব 7 দিয়ে গুণ করলে গুণফল কি হবে? গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো, ভালো লাগে, তোমরা কমেন্ট করে একটা জানিও তোমাদের কেমন লেগেছে। আর নেক্সট ভিডিওতে আমরা নিজে করি 18.2-এর অঙ্কগুলো করে দিচ্ছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে।